আসসালামু আলাইকুম। ৬,০০০ কোটি টাকার ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, যেটা এই মুহূর্তে সত্যি কথা বলতে ইতিহাস বিক্রি করেই খায়, ইতিহাস বিক্রি করেই টিআরপিটা জেনারেট হয়। দুই দেশের রাজনৈতিক যে পরিস্থিতি আছে, মানে মাঠের বাইরের যে রাজনীতি আছে তার পার্সপেক্টিভ থেকে কেন্দ্র করে সেটার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে, কিন্তু মাঠের ক্রিকেটে, আবারও বলছি, মাঠের ক্রিকেটে পাকিস্তান ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও ইন্ডিয়ার সঙ্গে করতে পারে না। এবং পুরো বিষয়টা আসলে অনুমিতই থাকে যে ইন্ডিয়া পাকিস্তান যখন বড় আসরে মুখোমুখি হচ্ছে তখন ম্যাচের রেজাল্টটা কেমন হবে। হ্যাঁ, 2021 টি-20 বিশ্বকাপে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, সেটা আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ফ্লুকই ছিল। কারণ মাঠের ক্রিকেটে, আবারও বলবো আমি, যে মাঠের বাইরের ব্যাপার না, মাঠের বাইরে তো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলে, সেখানে একজন আরেকজনকে ব্যাশিং করা চলে, মাঠের বাইরের কূটনৈতিক যে পলিটিক্স আছে সেটার এক ধরনের বিষয় চলে, কিন্তু মাঠের ক্রিকেটে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা আসলে গড়তে পারে না। এর তুলনায় মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার চাইতে বেটার থাকে বা বেশি থাকে। সত্যি কথা বলতে ব্যক্তিগত ব্যস্ততার কারণে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের একটা বলও দেখতে পারি নাই, একটা বলও লাইভ দেখতে পারি নাই। তবে পরবর্তী সময় আজকে সকালে পুরো ম্যাচটা যেহেতু রেকর্ড করা ছিল, পুরো ম্যাচটা দেখেছি। এবং এই ম্যাচটাতে পাকিস্তানের সত্যি কথা বলতে পরিকল্পনার ঘাটতি, হ্যাঁ একটা ব্যাপার তো একদম মাঠের ক্রিকেটের ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট মাঠের ক্রিকেটে এশিয়ান লেভেল থেকে ছাড়িয়ে গেছে বহু আগেই, কিন্তু ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জায়গা যেটা, সেটা পাকিস্তান আসলে গড়ে তুলতে পারে না। তার পেছনে অন্যতম বড় কারণটা পাকিস্তান টিমের পরিকল্পনার ঘাটতির জায়গাটা, রেকলেস ক্রিকেটের জায়গাটা, এবং সবচেয়ে বড় পরিকল্পনার ঘাটতি। দেখেন, আমি যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, আজকে সকালে আমি যতটুকু দেখেছি হাইলাইটস, আমি পুরো ম্যাচই দেখেছি পাকিস্তানের ব্যাটিং ইনিংস, সেই জায়গাটাতে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কলম্বোতে বা শ্রীলঙ্কার মাটিতে আমরা একভাবে ব্যাটসম্যানদেরকে আউট হতে দেখেছি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশন, সেটা হচ্ছে ক্রস ব্যাটেড শট খেলতে গিয়ে। ক্রস ব্যাটেড শট খেলতে গিয়ে ব্যাক অফ দ্য লেন্থের বলগুলোতে ক্রস ব্যাটেড শট খেলতে গিয়ে আমরা ম্যাক্সিমাম ব্যাটসম্যানদেরকে আউট হতে দেখেছি। তার মানে অ্যানালাইসিস যেটা বলে যে আপনি যখন শ্রীলঙ্কাতে ব্যাটিং করছেন, আপনি এই ধরনের ক্রস ব্যাটেড শট খেলা থেকে পরিহার রাখবেন নিজেকে, বা সতর্ক থাকবেন, বা অপোনেন্ট আপনাকে নিয়ে ট্র্যাপ করবে। দেখবেন সাহেবজাদা ফারহান কিন্তু সেই ফাঁদেই পা দিয়েছেন। তাকে যে লেন্থে বোলিং করা হয়েছিল, আউটসাইড অফ স্ট্যাম্প বল করা হয়েছিল, ওই বলটা হয়তোবা তিনি পরিকল্পনা অনুযায়ী অফসাইডে একটা স্কোয়ার ড্রাইভ করতে পারতেন, কিংবা একটা স্কোয়ার কাট করতে পারতেন। তিনি যে কাজটা করেছেন, ক্রস ব্যাটেড শটটা খেলেছেন ওই জায়গায় বলে। দেখেন, এটা কিন্তু প্রমাণ আছে, প্রমাণ আছে বলতে গেলে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখালাম এতক্ষণ ভিডিওতে, যে এই মাটিতে আমরা যেমনটা দেখতে পেয়েছি এই ওয়ার্ল্ড কাপে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা তারা যখন ক্রস ব্যাটেড শট খেলতে গেছেন, ক্রস ব্যাটেড শট খেলতে গিয়ে তারা আউট হয়েছেন। এবং সেই অ্যানালাইসিস থাকার পরও ডেফিনেটলি পাকিস্তান টিমের কাছে আরও বেটার অ্যানালিস্ট আছেন এবং তারা আরও বেটার অ্যানালাইসিস করেছে, বাট এটা ওই যে ব্যাটসম্যানদের প্রেজেন্স অফ মাইন্ডের জায়গাটা, তারা সেই জায়গাটা মেনটেন করতে পারে নাই। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বাবর আজম, তিনি যেই সময় যেই বলে যে শটটা খেলেছেন, ওই বলটাকে সুইপ খেলার মতো বল। বাবর আজমকে আপনি তার ক্যারিয়ারের প্রাইম টাইমে যখন চিন্তা করেছেন, ক্যারিয়ারের প্রাইম টাইমে বাবর আজম যে সময়টাতে আসলে একটু মডারেট পেসে ব্যাটিং করেন, ওইটাই তার স্ট্রেংথের জায়গা। বাবর এটাকে ড্রাইভ করবেন, এক রান খেলবেন। বাট ওই যে একটা বিষয়, যে বাবর আজমের মাথায় একটা বিষয় ঢোকানো, যে তাকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। এখন যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ, অ্যাটম খাও চাপার জোর বাড়াও। যেই ব্যাটসম্যান অ্যাটাকিং ক্রিকেট নেচারের না, বা যার স্ট্রেংথের জায়গাটা ওইরকম না, তার ক্যারিয়ারের এই স্টেজে এসে তিনি সেটা আসলে করতে পারবেন না। আমি তো খুব অবাক হয়েছি এই জায়গাটাতে। ফকর জামান পাকিস্তানের এই টিমটাতে চারে ব্যাটিং করেন না, চারে ব্যাটিং করেন বাবর আজম। এবং টি-20 ক্রিকেটে বাবর আজম কেন পাকিস্তানের হয়ে 4 নম্বরে ব্যাটিং করবেন, বা টি-20 ক্রিকেটে বাবর আজম কেনই বা স্কোয়াডে থাকবেন, সেটারও একটা চিন্তাভাবনার জায়গা হওয়া উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। তো ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা আসলে নেই। মোহাম্মদ নওয়াজ যে বলতে আউট হয়েছেন, আমার কাছে মনে হয় যে মোহাম্মদ নওয়াজের আউট হওয়া বলটা একটা স্লো ফুলটাস বল ছিল, ওইভাবে ক্যাচ তুলে দিয়ে আসা, সব কিছু মিলিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের স্কিলের জায়গা। আবারও বলবো যে ইন্ডিয়ান ক্রিকেট তো মাঠের ক্রিকেটে এশিয়ান লেভেল থেকে বহু আগেই ছাড়িয়ে গেছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহের জায়গা নাই। আমরা যখন কথা বলি, আমরা মাঠের বাইরের পলিটিক্স নিয়ে অনেক কথাবার্তা হয়তো বা বলি, মাঠের বাইরের পলিটিক্যাল সিনারিও নিয়ে অনেক কথাবার্তা বলি, বা মাঠের বাইরে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে যে ইন্ডিয়ানরা যেইভাবে আইসিসিকে নিয়ন্ত্রণ করে তার একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, সেটা নিয়ে আমরা কথা বলি। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের মাঠের ক্রিকেটের তাদের যোগ্যতা নিয়ে তো আসলে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো প্রসঙ্গ থাকার কথা না, বা সেটা কেউ কখনো এই ব্যাপারে মন্তব্য করবে না। যে মন্তব্য করবে সে ক্রিকেট খেলাটাই বোঝে না। কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জায়গা,
ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জায়গা তো আসলে পাকিস্তান গড়ে তুলবে, সেই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাও পাকিস্তান গড়ে তুলতে পারে না। অথচ এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আসলে কত কিছুই না ঘটে যায়, সেটা পুরোপুরি আসলে ইতিহাস বিক্রি করে খাওয়া। আপনি দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মানে গুরুত্বটা এতটা থাকে, বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভিউয়ারশিপের জায়গাটা এতটা থাকে যে শুধুমাত্র এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেই রিজার্ভ ডে থাকে। ইটস বিকজ ওই যেটা বলছিলাম যে ওই যে হাইপ, একটা প্রি হাইপ, কিন্তু মাঠের ক্রিকেটে সেই হাইপের প্রতি একটা রেসপেক্ট প্রদর্শন করাটাও তো আসলে পাকিস্তানি ক্রিকেটারদের দায়িত্বের মধ্যে পড়ে, বাট আনফর্চুনেটলি তারা সেই জায়গাটা একেবারেই করতে পারেন না। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, তাহলে বোলিং প্ল্যানের যে ভুল, সবচেয়ে বড় যে ভুলটা, যে উসমান তারিক এই ম্যাচের আগে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। উসমান তারিক আপনার অ্যাটাকিং বোলার, উসমান তারিককে ব্যাটসম্যানরা শট খেলতে গিয়ে আউট হবে, উসমান তারিককে অ্যাটাকিং অপশনে ব্যবহার না করে তাকে ডিফেন্সিভ অপশনে ব্যবহার করা হয়েছে শেষের দিকে রান আটকানোর জন্য, তাকে বোলিংয়ে আনা হয়েছে 10 নম্বর ওভারের পরে। মানে এই জায়গাটাই পুরোপুরি প্ল্যানিংয়ের একটা অনেক বড় ভুলের জায়গা ছিল। 10 নম্বর ওভারের পরে আনা হয়েছে, এই 10 নম্বর ওভারে ঈশান কিষান মোটামুটি ম্যাচ বেরি করে দিয়েছেন। সো সব কিছু মিলিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমি যদি চিন্তা করি যে গেল 5-7 বছর ধরে মানে জেনজি যারা আছেন তারা তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মাহাত্ম্যটাই বুঝবেন না এই কারণে, কারণ আমরা আমাদের সময় যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেছি, আমরা এরকম স্কুলে যাওয়া বাদ দিয়ে দিতাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য। 2004-এর সিরিজটা তো মানে একদম পুরো চোখে জলজল করে ভাসে। 2004-এর যে সিরিজটা, মানে তখন যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা তো আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সাবকন্টিনেন্টাল ক্রিকেট কালচারটাকেই বিল্ড আপ করেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। কিন্তু এখন যাদের এত বছরের ক্রিকেট হিস্ট্রি, আমরা তো ধরে নিই যে আমাদের ক্রিকেট হিস্ট্রি মাত্র 25 বছরের। সো আমাদের ক্রিকেট হিস্ট্রিতে আমরা উঠলামই বা আসলে কবে, আমাদের নেমে যাওয়া বা আমাদের ক্রিকেট ধ্বংস হবে কবে? কিন্তু পাকিস্তান সত্যিকারের অর্থে তাদের এত বড় ক্রিকেট লেগেসি, তারা এত মানে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে, তাদের এত যেটাকে আমরা বলি যে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম, তাদের তো অনেক বড় ক্রিকেটিং হিস্ট্রি। সেই জায়গাটা থেকে লাস্ট 10 বছর যদি আমরা চিন্তা করি, যে পাকিস্তান ক্রিকেট কিন্তু একেবারেই ইন্ডিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মানে উঠতে পারছে না। উল্টো আমি সেই জায়গাটা আবারও বলবো, উল্টো আপনি যদি কম্পিটিশনের কথা চিন্তা করেন, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের কম্পিটিশনটা আরও বেটার কম্পিটিশন জেনারেট করে। ইন্ডিয়া বাংলাদেশ মানে আমি ক্রিকেটীয় ব্যাটেলের কথা বলছি, আমি রাজনৈতিক ব্যাটেলের কথা যাচ্ছি না। রাজনৈতিক জায়গা থেকেই ওই রাজনৈতিক ব্যাটেলের কারণেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের খেলার মধ্যে প্রি হাইপটা ওই রকম জায়গাটায় থাকে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমার কাছে মনে হয় যে খেলার মাঠের ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এটা শুধুমাত্র এখন ইতিহাস বিক্রি করে খায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব।